আপনাদের সবাইকে স্বাগত জানাই পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ কথা বলবো পরিবেশ, করোনা, কোরবানি ইত্যাদি বিষয় নিয়ে। এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন মঞ্জুরুল হান্নান খান, অতিরিক্ত সচিব, আছেন কামরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব এবং পরিবেশ বিষয়ক বাংলাদেশের প্রথম সারির সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আমাদের সাথে আমরা আশা করছি যানজট পেরিয়ে তিনি যুক্ত হতে পারবেন মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার। মঞ্জুরুল হান্নান খান, প্রকৃতির যেই কথা আমরা অনেক দিন থেকে বলছি যে রুষ্ট আমাদের উপরে প্রকৃতি, যার কারণে প্রাণ প্রকৃতি মানুষের সহায়ক না হয়ে এখন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো কি কিছু শিখছি এই করোনার মতো পরিস্থিতি থেকে? ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা আপনাকে। আপনি যে বিষয়টি অবতারণা করলেন এটি এখন আমরা সবাই সচক্ষে দেখতে পাচ্ছি। করোনা কোথা থেকে এসছে? করোনার আবির্ভাব হয়েছে, আমরা প্রকৃতিতে আঘাত করেছি, আমরা বন্য প্রাণী খাওয়া শুরু করেছি, বন্য প্রাণী ধরা শুরু করেছি, বন্য প্রাণী মারা শুরু করেছি। এই একে একে যখন সবগুলি চলতে ছিল, এই বন্য প্রাণীর হত্যাযজ্ঞ, তার বাসস্থানকে আক্রমণ করা, তাকে খাদ্য তালিকায় নিয়ে আসা, এই প্রেক্ষাপটে কিন্তু করোনা সেই বন্য প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়েছে। এবং এটি এখন পর্যন্তই প্রতিষ্ঠিত সত্য যে করোনা বন্য প্রাণীর থেকে মানুষে এসেছে। কাজেই আমরা পৃথিবীর মানুষরা প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য যে ধরনের পরিকল্পনা বা যে ধরনের চিন্তা ভাবনার বাস্তবায়ন করা উচিত ছিল, আমরা সেই রকম পরিকল্পনা কিংবা সেই রকম চিন্তা ভাবনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি বলেই আজকে আমাদেরকে প্রতিবেশ তার বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিরূপ প্রতিক্রিয়ার এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু অন্য কাউকে দায়ী করতে পারছেন না। আপনি দেখেন, পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো ভাবে পরিবেশকে ধ্বংস করছে। সকল মানুষ, আমি আপনি যার কথাই বলবেন। আবার একই সাথে পরিবেশ ভালো না থাকলে পরে মানুষের যে অস্তিত্ব সেটি কিন্তু হুমকির মুখে পড়ছে। আপনি এখনকার এই করোনা মহামারীর কথা বলেন, আপনি আগে যে শতাব্দীতে যে মহামারীগুলি হয়েছে, প্রত্যেকটি মহামারীর উদ্ভব হয়েছে পরিবেশের উপরে মানুষের নির্যাতনের কারণে। কাজেই আমরা যদি এই শিক্ষাটা এখন না নিতে পারি, আমরা যে গত মহামারী থেকে শিক্ষা নিইনি বলে কিন্তু এই মহামারীটা হয়েছে এইবার, আমরা আপাত দৃষ্টিতে তাই ধরে নিতে পারি। যদি আমরা গত মহামারীতে মানুষ হিসাবে আমরা শিক্ষাটা নিতাম, তাহলে হয়তো এই মহামারীটা আমাদের দেখতে হতো না। আমরা যদি এই মহামারীর থেকে শিক্ষাটা না নিই, তাহলে যেটা হবে, আগামী 100 বছর পরে হোক, 120 বছর পরে হোক, 150 বছর পরে হোক, আমাদেরকে আরো নতুন নতুন মহামারী দেখতে হবে। এটি তো গ্লোবাল মহামারী হয়েছে বলেই কিন্তু সকলে আমরা আলোচনা করছি, কিন্তু কতগুলো দেশীয় মহামারী হয়েছে, কোনো অঞ্চলে মহামারী হয়েছে, সেটি কিন্তু এভাবে আলোচনায় আসে না। যেমন ডেঙ্গু, যেমন আপনি চিকনগুনিয়া, এগুলো কিন্তু বিভিন্ন দেশে হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে হয়েছে বলে কিন্তু আলোচনায় সেইভাবে আসে নাই। ডেঙ্গি কিন্তু আমাদের দেশ থেকে যায় নাই, চিকনগুনিয়া কিন্তু আমাদের দেশ থেকে যায় নাই, এগুলো কিন্তু রয়ে গেছে। তার সাথে এখন যুক্ত হলো আপনার বৈশ্বিক মহামারী করোনা, যেটা আমরা বলছি করোনা ভাইরাসের সংক্রমণ। কাজেই আমরা জানি না, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা কি কোনো শিক্ষা নিতে পেরেছি কিনা, আমার কাছে মনে হয় আমরা শিক্ষা যতটুকু নেওয়া উচিত ছিল তা নিতে পারি নাই। যদি তা নিতে পারতাম, তাহলে হয়তো আমাদের আজকে এই অবস্থাটা তৈরি হতো না। আমি স্বাগত জানাচ্ছি মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। কামরুল ইসলাম চৌধুরী, আপনি শুনছিলেন। তাহলে যেই আলোচনাটা আমরা এখন শুরু করলাম, যে মানুষ তো তার ডিমান্ড সাইডটা তো অনেক স্ট্রং, চাহিদাটা অনেক বেশি, সেই জন্য সে উন্নয়নের কারণে পরিবেশকে ধ্বংস করতে হয়েছে এবং নানা কিছু হয়েছে। তাহলে আমাদের যে করোনা ভাইরাসের যে প্রাণঘাতী প্রভাব আমরা দেখছি, আমরা কি এখন আর ভাবতে পারছি যে পরিবেশ আর উন্নয়ন দুটি বিচ্ছিন্ন বিষয়, নাকি করোনা ভাইরাস আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে দেখে গেল যে না, দুটি বিচ্ছিন্ন বিষয় নয়, দুটোকে সমন্বয় করতে হবে? কোন জায়গায় আসলে চ্যালেঞ্জটা? না, চ্যালেঞ্জটা তো অনেক বড় এবং গভীর। উন্নয়নের সঙ্গে পরিবেশের বা টেকসই উন্নয়নের সংঘাতটা তেমন নেই, কিন্তু আমরা আসলে এটাকে সংঘাতময় পরিবেশের মধ্যেই ঠেলে দিচ্ছি, সংঘাতের জায়গায় ঠেলে দিচ্ছি বা চ্যালেঞ্জিং করে ফেলছি।
করে ফেলছি হচ্ছে উন্নয়নের নামে বলা যায় তথাকথিত ওই যে লোভ, লালসা, দুর্নীতি, এগুলোর কারণে কিন্তু আমরা আমাদের সীমাহীন ভোগটাকে বাড়িয়ে তুলছি। ওই যে চাহিদাটাকে বলা যায় যে আমরা আর্টিফিশিয়ালি অনেক বেশি বড় করে ফেলেছি। একটা মানুষের কত চাহিদা থাকতে পারে? চাহিদা তো অসীম না, চাহিদা তো সীমার মধ্যে রাখা যায়। একটা মানুষের জীবন কতদিন? এখন মনে করেন যে 120 বছর পর্যন্ত হয়তো বাঁচে একজন মানুষ। তো 120 বছরের কত খাবার সে খেতে পারে, কিন্তু তার লালসাটা এমন যে মনে হয় 1020 বছরের 200 বছরের তার আয়ু। হ্যাঁ, সেই রকম তার একটা ভোগ ব্যবস্থা সে আর্টিফিশিয়ালি তৈরি করে পুরো প্রাকৃতিক যে আমাদের যে প্রতিবেশ, সেই প্রতিবেশটাকেই হুমকির মধ্যে ফেলে দিয়েছে, প্রতিবেশের উপরে আঘাত আনছে। যেমন আমাদের জলাভূমি, এগুলোর উপরে বন বাদার, পাহাড়, নদী নালা, খাল বিল, এগুলোর উপরেই তার আক্রোশটা বাড়িয়ে তুলছে। তারপরে আমাদের যে জীববৈচিত্র্য, তার উপরে প্রাণ বৈচিত্র্য, তার উপরে আঘাত করছে। অর্থাৎ প্রতিবেশ ব্যবস্থা যে ভারসাম্য, সেই ভারসাম্যটাই সে বিনষ্ট করছে। যেমন ধরুন আমাদের একজন মানুষের খাবারের সঙ্গে পশুর খাবারের একটা সেইং আছে। যেমন ধরুন সুন্দরবনে হরিণ, এটা কিন্তু বাঘের খাবার। সুন্দরবনে যদি হরিণ বেশি হয় তাহলে বুঝতে হবে যে বাঘের সংখ্যা কম। বাঘের সংখ্যা যদি বেশি হয় তাহলে হরিণের সংখ্যা কিন্তু কমে যেতে পারে। তারপরে আবার হরিণের খাবার কি? হ্যাঁ, গাছের পাতা, লতা, গুল্ম, এগুলো। তো এই যে একটা ইন্টারলিঙ্ক কেজ, এই ইন্টারলিঙ্কেজটাই আমরা ডিস্টার্ব করে ফেলছি, এই ইন্টারলিঙ্কেজটাকেই আমরা ডিস্টাবিলাইজ করে ফেলছি। যেমন ধরুন এখন আমরা এবারে ঈদের আগে আমরা দেখছি যে বন্যার পদধ্বনি। বন্যায় ইতিমধ্যে দেশের 1/3 এলাকা বন্যা কবলিত। এরা কিন্তু বানবাসী মানুষ, অর্থাৎ জলমগ্ন, জলের উপরেই কিন্তু তারা এখন বসবাস করতে হচ্ছে। তারা কেউ হয়তো এই যে বলা যায় বাঁধের উপরে আছে, অথবা উঁচু স্থানে আছে, অথবা ঘরের চালের উপরে এই সময়টা কাটাচ্ছে জলবন্দী হয়ে, জলমগ্ন হয়ে, অথবা কলা গাছের ভেলার উপরে তারা ভাসতে ভাসতেই এবারে ঈদটাকে কাটাতে হবে। তো এগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে ওই যে আমরা নদীর খোলটাকে শুরু করে ফেলেছি, নদীটাকে শুরু করে ফেলেছি, নদীর বুকটা ভরাট করে ফেলেছি। ভরাট হয়ে গেছে, পুলি জমে গেছে। তারপর নদীর সঙ্গে যে ছোট নদীগুলো, তার যে সংযোগ, সেই সংযোগটাকে বিচ্ছিন্ন করে ফেলেছি বা সংযোগটাকে শুরু করে ফেলেছি। নদীর সঙ্গে যে খালগুলো ছিল, খালগুলো ভরাট করে ফেলেছি। এর ফলে পানিটা যে সরে যাবে, পানিটা যে ফ্লাড প্লেনে উঠে আসবে, সেই রকম ব্যবস্থাও আমরা রাখিনি। অর্থাৎ এখন যতটা পানি বাংলাদেশের নদীগুলোর মধ্যে আছে, হ্যাঁ, তার চাইতে নদীগুলোর ধারণ ক্ষমতা কিন্তু আরো 3 গুণ 4 গুণ হতে পারত। তারপরও হয়তো দেখা হলো বন্যা হতো না, কিন্তু বন্যাটা হচ্ছে এই কারণে যে পলি জমে গেছে, পলিগুলো সরানো হয় না এবং বাঁধগুলো মেরামত করা হয় না। বাঁধগুলো, অর্থাৎ আমরা আমাদের যে কর্মকাণ্ড, সেই মানুষের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোর কারণে পরিবেশটা বিনষ্ট হচ্ছে, প্রতিবেশটা নষ্ট হচ্ছে। এর ফলে কিন্তু এই যে করোনা, কোভিড-19, তারপরে আফ্রিকা অঞ্চলে আমরা দেখি ইবোলা, তারপরে আমাদের এখানে ডেঙ্গি, আমাদের এখানে আরো নানা রোগ বালাই, এগুলো কিন্তু পরিবেশ বিনাশের কারণে, পরিবেশের ভারসাম্যহীনতার কারণে, উষ্ণায়নের কারণে। আমাদের এখানে যে মানে ট্রপিক্যাল এলাকায়, এখানে ধরুন 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এই পরিবেশের আরো আলোচনা করি, কিন্তু আমি একটু মোল্লাম যাদের কাছে যাই, যে মোল্লাম যে এই সময় এসে আমরা দেখলাম যে সামাজিক দূরত্ব জিনিসটা আমরা শিখছি, প্রযুক্তি নির্ভর অফিস করছি, অফিসে না গিয়ে অফিস করা, আদালত ভার্চুয়াল চলছে, কেনাকাটা, বিক্রি, সব কিছু, শিক্ষা, কূটনীতি, সব কিছুই দূর থেকে হচ্ছে, দূর শিক্ষণ পদ্ধতির মতো। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য জীবনযাপনের এই যে পরিবর্তনটা এবং নতুন অভ্যাসগুলো, আমরা বলছি নিউ নর্মাল, কিন্তু এই নিউ নর্মাল কীভাবে সাফল্যের সঙ্গে আয়ত্ত করা যায় আগামীতেও, সেই বিশ্লেষণ কি চলছে বলে মনে হয় আপনার কাছে? আমাদের ব্যক্তি খাতে, আমাদের সরকারি খাতে, আমাদের সামগ্রিক নীতি নির্ধারণী জায়গায়। ধন্যবাদ রেজা।
বিশ্বের অন্যান্য জায়গায় তো চলছে, প্র্যাকটিসটা খুব ভালোভাবেই তারা করার চেষ্টা করছে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশে আহ, ব্যক্তি উদ্যোগ এবং প্রাইভেট সেক্টর, মানে বেসরকারি উদ্যোগে এই বিষয়টাকে, এই প্র্যাকটিসটাকে খুব মানে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করে দৈনন্দিন কাজকর্ম করার হলেও, কিন্তু আমাদের যে মানে প্রত্যেকটা কাজের পেছনে যে অর্থের যোগান এবং ফিনান্সিয়াল লেনদেনের যে ব্যাপারটা, বিল পেমেন্ট, কালেকশন, এই বিষয়গুলো কিন্তু ডিজিটাইজড এখনো করা যায়নি এই কারণে, ইজ বিকজ অফ করা যায়নি এই কারণে যে ইজ বিকজ অফ মানে সরকারি অফিসের সাথে বাংলাদেশের অধিকাংশ লেনদেন। তো সরকারি অফিসগুলো এখনো এই লেনদেন প্রক্রিয়ায় ডিজিটাইজড হয়নি। তো এই নিউ নরমালে হয়তো বাংলাদেশকে অভ্যস্ত হতে হবে, কিন্তু এখন পর্যন্ত এই অভ্যস্ত হতে আমরা শুরু করিনি, এবং এই অভ্যস্ত হওয়ার জন্য যে নীতিগত দিক নির্দেশনা, সেটারও বড় ধরনের ঘাটতি আছে। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত ব্যাপার যেটা হচ্ছে যে মানে কোভিড খুবই মানে আতঙ্কগ্রস্ত করে ফেলেছে পুরো সোসাইটিকে। সো মানে এর মধ্যেও যারা মানে নিজস্ব দায়িত্ব পালন করতে চান না বা মানে ফাঁকি দিতে চান, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ তৈরি হয়েছে। কারণ কেউ যদি ফোন করে সকালে অফিসে জানায় যে আমার শরীরটা একটু জ্বর করছে বা আমার একটু কাশি হচ্ছে, সঙ্গত কারণেই অফিস বলে দেবে, ভাই তোমার তাহলে বা আপনার তাহলে আসার দরকার নাই। এই সুযোগটাও অনেকে নিচ্ছে। সেটা তো তাহলে কর্পোরেট গভর্নেন্সের একটা প্রবলেম, যে কর্মীরা এরকম মানসিকতা নিয়ে তৈরি হয়। সেটা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এরকম কমপ্লেনটা কিন্তু আসছে না। তার অর্থ হলো গভর্নেন্স ইস্যুটা আমাদের এখানে অনেক বড়। আমাদের এখানে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। যেমন মানে হোম ফ্রম অফিস ইন্টারন্যাশনালি প্র্যাকটিসটা কি হচ্ছে, যে অফিস আওয়ারের সময় সে লগ ইন করছে এবং একটা সার্টেন টাইমের পর লগ আউট করছে। কিন্তু আমাদের এখানে হোম ফ্রম অফিস যেটা হচ্ছে, যে আসলে কি এভাবে মেনটেন করা হচ্ছে? বাড়ি থেকে অফিস বা অফিস ফ্রম হোম, এটা তো ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়াস, কিন্তু আরও যে ক্রাইটেরিয়াসগুলো, যে টেকনোলজি ব্যবহার করা, এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, এগুলো আরও বাড়ানো যায় কি করে এই সময়টার ভিতরে, নানা ধরনের বিশ্লেষণ আছে। আজকে আপনাকে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই, যে সরকারি কর্মকর্তা যারা অপশন নেন বা কর্মচারী, তাদেরকে ফিজিক্যালি উপস্থিত হয়ে, শারীরিকভাবে উপস্থিত হয়ে প্রমাণ দিতে বলেছে এজি অফিসে। ফলে আজকে আমরা দেখেছি শত শত মানুষ গায়ে গা লেগে সেখানে অপেক্ষা করছে, একটা বিচ্ছিরি পরিস্থিতি। এই যে তাহলে আমরা শিখলামটা কোথায়? এই মানুষগুলোর প্রমাণ দিতে হবে শারীরিকভাবে উপস্থিত হয়ে, তারা এত বছর চাকরি করলো। তার অর্থ হলো আমরা কিন্তু বিষয়গুলোকে নিতে পারছি না। মোল্লা আমজাদ, হ্যাঁ, মানে আপনি রাইটলি বলেছেন যে মানে পেনশনভোগী যারা, তাদের জন্য বছরে অন্তত একবার উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে যে উনি মারা যাননি, এটা প্রমাণ করার জন্য। তো এটা বিকল্প পদ্ধতিতে হওয়া উচিত, কারণ এই বয়স্ক মানুষগুলোকে যদি এখন ফিজিক্যালি এসে এই জিনিসটা করতে হয়, এটা খুবই দুঃখজনক। মানে এই প্রযুক্তির যে ব্যবহার, এটাতে আমরা আসলে অভ্যস্ত হয়ে উঠতে পারি। মানে আমরা এই প্রযুক্তিগত উৎকর্ষতা, মানে ফেসবুকে লাইক দেয়া এবং মৃত্যু সংবাদেও লাইক দেয়া, এটাই আমরা চালাচ্ছি। এবং একটা কম্পিউটার থাকা। হ্যাঁ, আর সামনে একটা কম্পিউটার থাকা, এবং এটা হচ্ছে টাইপের যন্ত্র হিসেবেই দেখা হচ্ছে, অন্য কোনো কিছুকে দেখা হচ্ছে না। তবে কিছু কিছু প্রাইভেট সেক্টর মানে খুব সাফল্যের সাথেই বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে এবং এই শুরু করেছে। এই 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 কাজগুলো কিন্তু করোনার আগেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শুরু হয়েছিল। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে শুরু হয়েছিল। আমরা হয়তো এই সময়টাতে এসে শুরু করলাম। আমি মঞ্জুরুল হান্নান খান, আপনার কাছে জানতে চাইছি, তাহলে মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো কোথায় উভয় ক্ষেত্রে? এই যে এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, পরিবেশ, আবার উন্নয়ন, এই সব ক্ষেত্রে। ধন্যবাদ। আপনি আপনার একটু আগে আপনি মোল্লা আমজাদকে যে প্রশ্নটা করেছিলেন, যে ফিজিক্যালি যে একজন পেনশনভোগী কর্মকর্তা বা কর্মচারীকে বলতে হবে আমি জীবিত আছি, এটি প্রমাণ করার জন্য, আপনি আপনার বেসিক্যালি যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি জন্ম মৃত্যুর যে রেজিস্টার করেছেন, আপনার এখন প্রত্যেকটা মানুষেরই আমাদের একটা আইডি কার্ড আছে এবং আমাদের একটা ইউনিক নাম্বার আছে। আমাদের যে এই আইডি কার্ড, কাজেই সেইখানে যদি জন্ম মৃত্যু ঠিক মতো রেজিস্টার হয় আইডি কার্ডের এগেনস্টে, কাজে আপনার যখন পেনশন যিনি অ্যালাউ করছেন, সেদিন ওই আইডি কার্ডটা দিলেই সাথে সাথেই তো তার স্ট্যাটাসটা আসা উচিত।
উনি জীবিত না উনি ইতিমধ্যে মারা গিয়েছে। কাজে এইটার জন্য একজন ব্যক্তিকে যে প্রমাণ করতে হবে যে আমি মরি নাই, তাহলে তো এটা আমার মনে হয় যে তাহলে আমাদের যে বর্তমান আমরা যে চিন্তা করছি ডিজিটাইজেশন বা আমরা যে কাজটা করব সেটা বাধাগ্রস্ত হবে। আমাদেরকে বোধহয় একটু চিন্তা করা যেতে পারে যে কিভাবে আমরা এটাকে আরো ব্যবহার করতে পারি। আপনি আপনার দ্বিতীয় কথা যেটা বলছিলেন যে আমাদের এই যে উন্নয়ন, তার সাথে পরিবেশ, তার সাথে প্রোডাক্টিভিটি, আসলে আমরা তার সাথে করোনা ভাইরাস এবং করোনা ভাইরাস, আমরা তো আসলে এরকম ভাবে অভ্যস্ত ছিলাম না। আমরা অভ্যস্ত ছিলাম সকাল ৯টায় অফিস যাব, ৫টা পর্যন্ত অফিসে থাকবো, তারপর চলে আসবো। এটি আমাদের কাছে একেবারে নতুন। আপনি যদি বলেন সবগুলো অফিসের, সরকারি অফিস বলেন, আপনি প্রাইভেট অফিস বলেন, অন্য যে কোনো অফিস বলেন, এবং এখন দেখেন আমাদের ছেলে মেয়েরা অনলাইন ক্লাস করছে। এটা কিন্তু তাদের জন্য কিন্তু একদিকে হলো নতুন, দ্বিতীয় কথা হলো প্রযুক্তি কি সবাই সমানভাবে অ্যাক্সেস করতে পারছে কিনা, এটাও আপনাকে দেখতে হবে। যে আমরা আপনি যখন আমাকে বলবেন যে আপনি অনলাইনে বসে কাজ করবেন, আমার সেই সক্ষমতা আছে কিনা যে একটা ল্যাপটপ আমার থাকা, আমার আমার ইন্টারনেটের কানেকশন থাকা, এবং সেটা আমি ভালোভাবে চালাতে পারি কিনা, আমি জানি কিনা প্রযুক্তি, এটাও কিন্তু একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সুতরাং আপনি যখন এখন পরিকল্পনা করবেন, আপনার পরিকল্পনার মাঝে আপনাকে এখন এই বিষয়টা আনতে হবে যে আমরা ফিজিক্যালি কাজ করার সাথে সাথে আমরা যদি অনলাইনে কাজ করি তাহলে আমাদের কোন ধরনের পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। একটা পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে, আপনার সকল কর্মকর্তা কর্মচারী সরকারি হোক আর বেসরকারি হোক প্রত্যেকেই অনলাইনে কাজ জানেন, কাজ করতে পারেন, ডিভাইসগুলি চেনেন। সে জুম কি মিটিং, আপনার গুগল মিটের মিটিং, আপনি স্কাইপের মিটিং, আপনি কোন পদ্ধতিতে মিটিং প্রত্যেকটা সে জানেন কিনা, প্রত্যেকটা সে অ্যাক্সেস করতে পারেন কিনা, কিভাবে করতে হয় সেইগুলির ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটিও কিন্তু অনলাইনে দেওয়া যায় প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের জন্য কিন্তু আপনার আবার একত্রিত হওয়ার প্রয়োজন। কিন্তু এত বছরের ডিজিটাল বাংলাদেশ, 12 বছর হয়ে গেল প্রায়, এবং আমরা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ইন্টারনেট কানেকশন নিয়ে যেতে পেরেছি, তাহলে এটা প্রশিক্ষণ লাগবে কেন? নিজে নিজে শেখার ব্যাপারটাও তো খুব গুরুত্বপূর্ণ। সেটা তো আপনি ধরেন আপনি কিভাবে শিখেছেন, আপনি নিজে শিখেছেন, আমি নিজে শিখেছি, আমি কিন্তু জি। প্রশিক্ষণে নেই। কামরুল ইসলাম চৌধুরী সে নিজে শিখেছে, মোল্লা আমজাদ নিজে শিখেছে। খেয়াল করে দেখেন কারোর কাছে কিন্তু সার্টিফিকেট পাবেন না যে আপনি এই এই অনলাইন সিস্টেম শিখার জন্য কোথাও ফর্মালি ট্রেনিং নিয়েছেন, নেননি। আপনার প্রয়োজন আপনাকে শিখিয়েছে। আপনি যদি এরকম ভাবে প্রয়োজনের দিকে ঠেলে দেন, দেখবেন সবাই তার নিজ দায়িত্বে শিখে নেবে। তবে যারা একেবারে স্কুলে যাচ্ছে, স্কুল গোয়িং বাচ্চা, তাদেরকে শেখাতে হবে, তাদেরকে আপনাকে হেল্প করতে হবে। কিন্তু বাকি যারা, তাদের ক্ষেত্রে এই প্রশিক্ষণ কম দিলেও চলবে, তবে অ্যাক্সেসটা দিতে হবে তাদেরকে আপনি সুযোগটা দিতে হবে যে হ্যাঁ তোমরা এই অ্যাক্সেসটা নাও। যদি আমার কোনো কর্মচারী, কি প্রাইভেট হোক সরকারি হোক, বা কারো যদি আর্থিক কোনো প্রবলেম থাকে যে সে একটা ল্যাপটপ কিনতে পারছে না বা তার কম্পিউটার নাই, সেই ক্ষেত্রে আপনি একটা হইতে পারে যে আপনি কমিউনিটি পর্যায়ে কম্পিউটারের ব্যবস্থা করতে পারেন, সেখানে লোকজন যে কাজ করতে পারে, অথবা আপনি তাকে স্বল্প সুদে ঋণ দিতে পারেন। আমরা তো এই কোভিড কে ফেস করার জন্য অনেক ধরনের প্রণোদনা দিচ্ছি। তাহলে এই প্রণোদনার ক্ষেত্রে আপনি ধরেন নিম্ন আয়ের যারা কর্মচারী আছে, আমরা তো প্রণোদনার কথা শুনছি, কিন্তু উল্টো যেটা ঘটেছে, ইন্টারনেটের কস্ট বেড়ে গেল আর দেখা গেল, এবং সেটা হলো একটা। এখানে একটা বিষয় অ্যাড করার আছে, যেটা হচ্ছে ডেইলি স্টার কিছুদিন আগে একটা রিপোর্ট করেছিল যে মানে অনলাইন এডুকেশন যেটা হচ্ছে এই শহর অঞ্চলেই প্রায় 30% স্টুডেন্টদের এই মানে অনলাইন ইকুইপমেন্ট এবং ইন্টারনেট অ্যাক্সেস নাই, আর গ্রাম অঞ্চলে এটা হচ্ছে মোর দ্যান 80%। আবার যাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে তারা আবার খরচটা বেয়ার করতে পারছে না, শুধু এটাও একটা বাড়িয়েছে বাজেট, কারণ এমবি কিনতে কিন্তু অনেক টাকা লাগছে তাদের। হ্যাঁ, এখন অনেক টাকা, এবং কোয়ালিটি অফ ইন্টারনেট কিন্তু গত 1-1.5 মাস থেকে আসলে ফল করে। এবং আমাদের এই যে আমরা যে প্ল্যাটফর্মে আপনাদেরকে কানেক্ট করলাম, অত্যন্ত দুঃখজনকভাবে ঢাকার বাইরে থেকে আমরা সংযুক্ত করতে পারছি না কোয়ালিটি অফ ইন্টারনেটের কারণে। অথচ ঢাকার বাইরে কিন্তু অনেক লোক আছেন যারা কথা বলতে পারেন, অনেক বিষয়ে অভিমত দিতে পারেন। এই চ্যালেঞ্জগুলো রয়ে গেছে, এবং সেই জায়গাটা শিক্ষা মন্ত্রণালয় আমরা দেখলাম যে একটা প্রস্তাবনা করেছে ইন্টারনেটের কস্ট কমিয়ে আনতে, হয়তো সরকার সেটি বিবেচনা করবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি প্রথম পার্টের। মঞ্জুরুল আলম খান, আপনি কি কিছু যুক্ত করবেন এই জায়গায়? জি, আমি বলতে চাচ্ছি যে এখন আপনার নতুন প্রেক্ষাপটে আপনি কথা বলছিলেন যে আমাদের কি ধরনের পরিকল্পনা করা উচিত বা উন্নয়নে কিভাবে আসা উচিত। উন্নয়ন ভাবনা এখন আপনাকে কিন্তু এই ডিজিটাইজেশন, অনলাইন পদ্ধতি, এবং আমরা কিভাবে
ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পারি, এর একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার, সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার। এটি যদি আমরা এনশিওর করতে পারি, আমার মনে হয় যে উন্নয়ন ব্যাহত হবে না, উন্নয়ন চলমান থাকবে, একই সাথে আপনি ফিজিক্যাল ডিস্টেন্সও মেনটেন করতে পারবেন। আপনারা আছেন আমাদের সঙ্গে, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে পূর্বাচল রিজেন্ট টাউন সংলাপে। একটা ছোট্ট বিরতি নিব, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা, আমাদের তিনজন অতিথি মঞ্জুরুল হান্নান খান, কামরুল ইসলাম চৌধুরী এবং মোল্লা আমজাদ হোসেন। কামরুল ইসলাম, তাহলে এখন বলা হচ্ছে আগামীর উন্নয়ন ভাবনা হবে জলবায়ু সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন, সেইটা কি আসলে? জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশ বা বাংলাদেশের মতো উন্নয়নশীল বিশ্ব ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করছে। এমনকি উন্নত দেশগুলো যারা মূলত জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী, তারাও কিন্তু এই জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হিমশিম খাচ্ছে। তো এটাকে এখন উন্নয়ন ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে এবং আগামী দিনে বিশেষ করে কোভিড উত্তর যে উন্নয়ন ভাবনা, সেই উন্নয়ন ভাবনার মধ্যে সবুজ উন্নয়ন বলুন বা টেকসই উন্নয়ন বলুন বা জলবায়ু সহিষ্ণু উন্নয়ন বলুন, অর্থাৎ জলবায়ু পরিবর্তনটা মোকাবেলা করতে করতেই উন্নয়ন। জলবায়ু পরিবর্তনের বিশেষ করে প্রশমন, যেটা মিটিগেশন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো, সেটাকে এক অর্থে কমানো। আরেকটা হচ্ছে অভিযোজনের পরিমাণটা বাড়ানো, অভিযোজন কৌশলটা রপ্ত করা এবং সেটাকে আমাদের জাতীয় পরিকল্পনার মধ্যে বা আন্তর্জাতিক পরিকল্পনার মধ্যে বা আঞ্চলিক পরিকল্পনার মধ্যে অথবা আমাদের যে স্থানীয় পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ জলবায়ু সহিষ্ণু, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে করতেই আমরা উন্নয়নটা করব। উন্নয়নটা জলবায়ু পরিবর্তনকে বাড়িয়ে দেবে না, জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করবে না, বরং উন্নয়নটা জলবায়ু পরিবর্তনের সহিষ্ণু হবে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনটাকে আমরা মাথায় রাখবো, জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে আমরা উন্নয়নটা দেখব, উন্নয়ন পরিকল্পনাটা নেব, জাতীয় পরিকল্পনার মধ্যে, আঞ্চলিক পরিকল্পনার মধ্যে এবং আন্তর্জাতিক বৈশ্বিক পরিকল্পনার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করবো, ইন্টিগ্রেটেড করবো। যেমন গ্লোবাল অ্যাডাপ্টেশন গোল আমাদের থাকবে, গ্লোবাল মিটিগেশন গোল আমাদের থাকবে। গ্লোবাল মিটিগেশন গোল কি? 2 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে পারলে 1.5 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা বৃদ্ধিটাকে আমরা নামিয়ে আনবো, রাখবো। এই যে অঙ্গীকার, এই যে অভিষ্ট, এটা হচ্ছে গ্লোবাল মিটিগেশন গোল। আবার অ্যাডাপ্টেশন গোলটা কি? অ্যাডাপ্টেশন আমাদের জলবায়ুর সঙ্গে যে অভিযোজন, সেই অভিযোজনের পরিমাণটা আমরা বাড়াবো, অভিযোজন মানে সক্ষমতাটা আমরা বাড়াবো, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে, বৈশ্বিকভাবে, আঞ্চলিকভাবে, জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে। এটা যদি করতে পারি তাহলে আমাদের পরিকল্পনাটা টেকসই হবে, আমাদের উন্নয়নটা টেকসই হবে। উন্নয়নটা মানে জলের মধ্যে ভেসে যাবে না, উন্নয়ন ঘূর্ণিঝড়ের মধ্যে তলিয়ে যাবে না, সিডর আইলার পরে উন্নয়নটা থমকে যাবে না, উন্নয়নটা চলতে থাকবে। উন্নয়নের গতিটা আমরা বাধাগ্রস্ত করব না, উন্নয়নটা আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলার সঙ্গে সামঞ্জস্য রেখেই করব। সবুজ উন্নয়ন করব, গ্রিন গ্রোথ, পরিবেশ দূষণ করব না, কার্বন নিঃসরণ কমাবো, অন্যান্য পরিবেশ দূষণকারী কাজগুলো থেকে, কর্ম থেকে আমরা দূরে থাকবো। সেটাই হচ্ছে আসলে টেকসই উন্নয়নের স্বপ্ন বা সবুজ উন্নয়নের স্বপ্ন, অথবা জলবায়ু সহিষ্ণু উন্নয়নের যে কথা, সেই কথা, মূল কথা। হ্যাঁ, মোল্লা আমজাদ হোসেন, করোনায় লকডাউন, সাধারণ ছুটি, মানুষের বাইরে কম বের হওয়ার কারণে আমরা দেখেছি যে সবুজ হয়ে উঠছে আমাদের চারপাশ, পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটেছে, উন্নতি হয়েছে, পাখি আগের চেয়ে বেশি এসছে এবার, সেটাও বলা হচ্ছে। কিন্তু নতুন একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, পরিবেশ প্রতিবেশের অনেক বড় ক্ষতি করছে, সেটা হলো মেডিকেল বর্জ্য। আমি নিজেই দেখছি, আপনারাও নিশ্চয়ই দেখছেন, যেখানে সেখানে মাস্ক পরে আছে, যেখানে সেখানে হাতের গ্লোভস পরে আছে, এবং এগুলো কিন্তু অনেকগুলোই প্লাস্টিক সামগ্রী, যেগুলো সহজে নষ্ট হয়ে যায় না, পচে যায় না, মাটির সাথে মিশে যায় না। তাহলে এই যে নতুন একটা চ্যালেঞ্জের মাঝে এসে আমরা পড়লাম, আমাদের তো সিটি কর্পোরেশন, পৌরসভাগুলো এই কাজগুলো করে থাকে,
তারা নাগরিক সচেতনতাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু উভয় দিক থেকে এই যে ব্যবস্থাপনা, আমরা কোথাও দেখি না মেডিকেল বর্জ্যের জন্য আলাদা কোনো পাত্র, আমরা একসাথে ফেলছি। সেইটা যখন আবার সেগ্রিগেট করতে যাচ্ছে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা, তাদের এক্সপোজার বেড়ে যাচ্ছে রিস্কের সাথে। আসলে এই জায়গাগুলো তো ব্যবস্থাপনায় আনা যেত নাকি, এখনো যায়? আহ, প্রথম কথা হচ্ছে মানে এর এর যে কত বাজে প্রভাব হতে পারে, স্বাস্থ্যগত এবং পরিবেশগত প্রভাব তো আছে, কিন্তু এবার ঢাকায় যে ওয়াটার লগিং হচ্ছে, এই জলাবদ্ধতা হচ্ছে অল্প বৃষ্টিতে, তার প্রধান কারণ কিন্তু এই মানে করোনা কালে, কোভিড কালে এই অত্যাধিক মানে বর্জ্য মানে ইয়েতে পানি নিঃসরণ পথে জমে যাওয়া, এটা কিন্তু একটা বড় কারণ। দ্বিতীয়ত হচ্ছে আসলে আমরা অপ্রয়োজনীয় এইসব প্রতিরক্ষা সামগ্রী ইউজ করছি। যেমন মানে যারা সরাসরি এইগুলোকে ট্রিট করছেন বা এই কাজগুলোর সাথে জড়িত বা সামনে যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন, এই অবস্থা ছাড়া অনেকেই আপনি দেখবেন যে সচিবালয়ে হয়তো গেছে একটা কাজে, গ্লাভস পরে গেছে এবং পিরিপিরি করছে। ওখান থেকে এসে গ্লাভসটা ফেলে দিচ্ছে। অথবা মানে অদ্ভুত ভাবে আমরা এই সামগ্রীগুলো ব্যবহারের যে মিনিমাম নর্ম সেটাই মানছি না, গ্লাভস পরা অবস্থায় সিগারেট টানছে। তো গ্লাভস থাকার কারণে সে একটু কেয়ারলেস থাকছে, হয়তো রেলিং ধরছে, টেবিলটাতে মানে হাত রাখছে, করছে, কিন্তু ওটাতে আবার সিগারেটও টানছে, তাহলে মুখের সাথে সেটা টাচ করছে, এটা একটা গেল। আর বিষয়টা নিয়ে আসলে সিটি কর্পোরেশনের মানে ক্যাম্পেনে যাওয়া উচিত আসলে, এই মানে কে এই বর্জ্যগুলো যাতে যথাযথভাবে মানে বিনে ফেলে, এবং মেডিকেল বর্জ্য ভিন্ন করে ফেলতে বলা হচ্ছে। ধরেন আমি যদি সচেতন হই যে আমি ভিন্ন করে ফেলতে চাই, তাহলে কোথায় ফেলবো সেই সুযোগ কি সিটি কর্পোরেশন করেছে? এটা করেনি। আচ্ছা, মানে এই ধরনের নানাবিধ, তাছাড়া এই যে হ্যান্ড গ্লাভস এর নামে পলিথিন, নিম্নমানের পলিথিনের যে হ্যান্ড গ্লাভস বা মাস্কের নামে এই মানে এটা যেটা কোনো কাজই করবে না, এই ধরনের মাস্ক ব্যাপকভাবে যে বিক্রি হচ্ছে এবং এবং সেগুলোর যে ফেলার পদ্ধতি, যেখানে সেখানে ফেলছে মানুষ। হ্যাঁ, এবং এই ফেলার পদ্ধতিটা কি আসলে, যদি আমি ফেলতে চাই আমি কোথায় ফেলবো? যেমন আমি এখন বাসায় প্র্যাকটিস করছি এই ধরনের বিষয়, যেগুলো ফেলছি একটা পলি ব্যাগে গিট দিয়ে ফেলছি, কিন্তু একই ময়লার বাক্সেই তো আমি ফেলছি, কারণ এটার জন্য তো ভিন্ন ময়লার বাক্স নাই বা মেডিকেল ওয়েস্ট রাখার কোনো নাই। এইটা আমার ধারণা এখন এই প্রবণতা চলবে অনেকদিন। তো সিটি কর্পোরেশন গুলো এইটা এই মেডিকেল বর্জ্যের একটা প্রোটোকল তাহলে এখন দাঁড় করানো দরকার, যে কিভাবে ফেলা হবে, কিভাবে কালেকশন হবে এবং কিভাবে রিইউজ হবে। মঞ্জুরুল আলম, আপনার কি এই বিষয়ে কোনো সাজেশন আছে? ধন্যবাদ। আমার সাজেশন হলো, দেখুন, আগে তো মেডিকেল বর্জ্য শুধু উৎপাদন হতো হাসপাতালগুলিতে, এখন তো মেডিকেল বর্জ্য প্রতি ঘরে ঘরে তৈরি হচ্ছে, প্রতি জনে জনে। আপনি, হ্যাঁ, প্রতি জনে জনে। আপনি আমি মাস্ক ব্যবহার করছি, আপনি আমি গ্লাভস ব্যবহার করছি, আপনি আমি ক্যাপ ব্যবহার করছি, এবং সেটি আমরা কিন্তু নর্মাল যেখানে ওয়েস্ট আমরা ফেলি সেই সাধারণভাবে সেখানে ফেলে দিচ্ছি। এবং আমাদের সিটি কর্পোরেশনও তাদের যে বর্তমানে প্রোটোকল আছে, তারা হাউস হোল্ড যে সমস্ত ওয়েস্ট তৈরি হয় যেভাবে তারা কালেক্ট করে, সেটা তারা ওইভাবে কালেক্ট করে নিয়ে যাচ্ছে। কাজে আপনি যদি আলাদা করে প্রত্যেকটা, এখন প্রতিজনকে, আমি আপনি আমরা সকলেই যেহেতু মেডিকেল ওয়েস্ট জেনারেট করছি, আমাদেরকেও কিন্তু তার এই মেডিকেল ওয়েস্টটা আলাদা করে রাখতে হবে। এবং আমরা যখন ডিসপোজ করব, আমরা যেন সিটি কর্পোরেশনের যখন কালেক্ট করতে আসবে, আমরা যেন বলে দেই যে এইটা আমার হাউস হোল্ড ওয়েস্ট আর এইটা আমার মেডিকেল ওয়েস্ট। এইটা যদি আমরা আলাদা করে তাদেরকে বলে না দেই এবং তারা যদি আলাদা করে সংগ্রহ না করে, তাহলে যেটা হচ্ছে, আপনার কিন্তু এখন মেডিকেলের সাথে মেডিকেল ওয়েস্ট, নর্মাল ওয়েস্ট এবং অন্যান্য ওয়েস্ট সবই একসাথে যাবে। যে সামনে কুরবানি আসতেছে, আপনি দেখেন এই কুরবানিতে যেটা হবে, ধরেন এইবার আমি জানি না, মানে আগের বার তো একটা ব্যাপক আলোচনা হতো, ব্যাপক আন্দোলনের মতো তৈরি হয়েছিল যে কুরবানি দেওয়ার সাথে সাথে আপনি এটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন, রক্ত যেন পড়ে না থাকে। এবং দেখা গেছে সিটি কর্পোরেশনের সাথে সাথে ময়লাটা নিয়েও যেত। আমি এখন পর্যন্ত, আজকে পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশনের এই ধরনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। সাধারণত টেলিভিশন, পত্রপত্রিকায় আলোচনায় তারা বলে দেয় যে প্রত্যেকটা তারা নির্দিষ্ট জায়গা থেকে কালেক্ট করে নিয়ে যেত। এবার কিন্তু এটা তারা এখনো বলছেন না, হয়তো আমি জানি না, হয়তো আরো 2-1 দিন সময় আছে, বলবেন। কিন্তু এটা হওয়া উচিত, না হলে পরে কিন্তু এই মেডিকেল বর্জ্যের সাথে কিন্তু আপনার যে কুরবানি হবে, কুরবানির বর্জ্যটাও কিন্তু এখানে থেকে যাবে। এবং
এই যে ঢাকা শহরের জলাবদ্ধতার বিষয়টা যে এমন ভাবে আসছে, যেটা রীতিমতো আমার মনে হয় যেন আমাদেরকে পরিকল্পনাটাই নতুন করে করার জন্য আমাদেরকে মানে বলে দিচ্ছে যে আমরা যে পরিকল্পনায় যে নগর নিষ্কাশন ব্যবস্থাটা তৈরি করেছিলাম, সেই পরিকল্পনায় এই নগর নিষ্কাশন চলছে না। কারণ আমাদের যখন নগর নিষ্কাশন পরিকল্পনাটা করা হয়েছিল, তখন আমাদের মাথায় কিন্তু প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের সামগ্রী ড্রেইনে, ম্যানহোলে আটকে থাকবে, বসে থাকবে, সেরকম কিন্তু আমাদের চিন্তায় ছিল না। কারণ আমরা তখনও প্লাস্টিকের সামগ্রী, গত 10 বছরে আমরা এমন কোনো জিনিস নাই যেখানে আপনার প্লাস্টিক নাই। আপনি টুথব্রাশ থেকে শুরু করে আমার চশমার ফ্রেম, আমার যা বলবেন, খাবারের মোড়ক সবই তো। হ্যাঁ, যে কোনো জিনিস প্লাস্টিক ছাড়া আপনি, আপনার আমার জীবন অচল হয়ে যাচ্ছে। এবং এই যেমন সত্য, তেমনি প্লাস্টিকের কারণে কিন্তু আপনার আমার জীবন অচল হয়ে যাবে বা যাবে এই ঘটনা। এই দুইটা জিনিসকে যদি আপনি না নেন পরিকল্পনায়, এই প্লাস্টিকের যথাযথ ব্যবহার এবং একই সাথে যেহেতু নতুন প্রতি জনে জনে আমরা মেডিকেলের বর্জ্য তৈরি করতেছি, এই প্রতি জনে জনে মেডিকেল বর্জ্য কি হবে ডিসপোজ করা হবে, তারও প্রোটোকল কিন্তু দ্রুত দেওয়া দরকার। তা না হলে পরে আমরা এই যে উদ্দেশ্যে আপনি আমি মাস্ক ব্যবহার করছি, যে উদ্দেশ্যে আপনি আমি হ্যান্ড গ্লোভস ব্যবহার করছি, সেটা কিন্তু সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। আমি মাস্ক ব্যবহার করলাম, আমি করোনা রোগী, আমি ছুঁড়ে ফেলে দিলাম, সেখানে ফেলে দিলাম, সেখান থেকে যারা কালেক্ট করলো তারা গেল, যেখানে নিয়ে গেল সেখানে চতুর্দিকে ছড়ায় পড়লো, তাহলে লাভ হলো কি? আপনি যে উদ্দেশ্যে মাস্কটা ব্যবহার করলেন যে করোনা যেন সংক্রমিত না হয়, সেটাকে এনশিওর করার জন্য, কিন্তু দেখা গেল যে আপনি ঠিক উল্টা রেজাল্ট পেলেন। যে আপনাকে আমাকে কিন্তু এই দিকটা খুব ভালোভাবে নজর রাখতে হবে। এবং যারা এই দায়িত্বে আছেন, বিশেষ করে সিটি কর্পোরেশন, এবং আমি মনে করি আমাদের পরিবেশ অধিদপ্তরেরও যথেষ্ট দায়িত্ব আছে। পরিবেশ অধিদপ্তর থেকে ইমিডিয়েট এটা প্রোটোকল তৈরি করে প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা সিটি কর্পোরেশনকে আলাদা করে জানানো উচিত যে কোন পদ্ধতিতে তারা মেডিকেল ওয়েস্ট কালেক্ট করবে এবং কোন পদ্ধতিতে তারা মেডিকেল ওয়েস্ট ডিসপোজ করবে। কামরুল ইসলাম চৌধুরী, নাগরিক হিসাবে তো আমি সিটি কর্পোরেশন থেকে একটা আহ্বান পেতে পারতাম যে আপনি আলাদাভাবে মাস্ক, গ্লোভস, পিপি কিংবা অন্যান্য সামগ্রী, যেটা আমরা আইশিল্ড বলছি করোনার কারণে, এগুলোকে আপনারা এক জায়গায় ফেলবেন এবং আমাদের লোকজন গিয়ে আলাদাভাবে সংগ্রহ করবে। কিন্তু আমি কিন্তু সেই আহ্বানটা নিজেও পাইনি। একইভাবে আমি যে যারা বর্জ্য কালেকশন করছে, সংগ্রহ করছে, তাদের ভিতরেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আমি দেখছি তারা সব একসাথে বলে তাদের এই যে পরিচ্ছন্ন কর্মীদের নিজেদের স্বাস্থ্য, একই সাথে জনস্বাস্থ্যের জন্য এটি তো একটা বড় ধরনের হুমকি। এই আহ্বানটা আজও 5টা মাস চলে গেল, আমরা দেখতে পেলাম না। কি বলেন আপনি? দুঃখজনক যে এটা আসলে খুবই দুঃখের বিষয়, যে মানে অভিমানের কথা, যে আমরা অভিযোগের কথা, অনুযোগের কথা, যে আমাদের সিটি কর্পোরেশন গুলো বা আমাদের পৌরসভা গুলো এখনো এ ব্যাপারে সজাগ হয়নি। এই যে 5 মাস চলে গেল, তারা কিন্তু মেডিকেল ওয়েস্ট গুলো কি করে কালেক্ট করা হবে, তাদের সংগ্রহকারীরা এগুলো কিভাবে কালেক্ট করবে, সেই বিষয়গুলো নিয়ে তাদের কোনো নজরেই পড়ে না। এটা যেন তাদের কোনো কাজই না, এমন একটা ভাব। এই যে ঈদ আসছে, ঈদের আগে যে আমাদের কোরবানির পশুর যে রক্ত এবং এখানে যে বর্জ্যগুলো হবে, সেই বর্জ্যগুলো অপসারণের জন্য তাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো আহ্বান আমরা দেখি না। এখন পর্যন্ত আমরা কোনো টেলিভিশন চ্যানেলে তাদের কোনো বক্তব্য আমরা দেখিনি, বা খবরের কাগজগুলোতে তাদের কোনো বিজ্ঞপ্তি দেখি না, তাদের কোনো আহ্বান দেখি না, তাদের কোনো ডাক দেখি না, এবং তাদের কোনো তৎপরতা মনে হয় যেন কোভিড এর কারণে বা এই যে করোনার কারণে তারা মিলিয়ে গেছে। অথচ এই সময় তাদের আরো অনেক বেশি সরব হওয়ার কথা, সজাগ হওয়ার কথা, তৎপর হওয়ার কথা। তাদের তৎপরতা তো নেই, বরং মনে হয় যেন তারা ঘুমিয়ে আছে। না, করোনা ভাইরাসের কোভিড ট্রিটমেন্টের একটা প্রোটোকল দাঁড়িয়েছে, কিন্তু কোভিড রিলেটেড বর্জ্যের প্রোটোকলটা, যেটা মঞ্জুরুল হান্নান খান বলছিলেন, কোভিড রিলেটেড মেডিকেল ওয়েস্টের কিন্তু প্রোটোকলটা আমরা জানতে পারলাম না, তৈরি করা হয় নাই। সেইটার প্রোটোকলটা তো স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে যদি করতো, তাহলে সবচেয়ে ভালো হতো। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অন্যান্য আরো যারা রিলেটেড মন্ত্রণালয় আছে, বিভাগ আছে, তাদের এইগুলো কাজ, সেই কাজগুলো কিন্তু তারা আসলে আমলেই নেয় নাই, তারা খেয়ালই করে না। মনে হয় এটা আসলে হচ্ছে কি, যে আমার যে দায়িত্ব, আমার সেই দায়িত্ব জ্ঞানটাই আমি এখানে প্রয়োগ করলাম না, আমি এটাকে এড়িয়ে গেলাম বা এটা অন্যের ঘাড়ে আমি চাপানোর চেষ্টা করলাম।
উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো। তবে আমাদের যেহেতু ঈদের আর 3 দিন 4 দিন বাকি আছে, এই সময়ের মধ্যে কিন্তু তাদের একটু সজাগ হওয়া উচিত, তাদের একটু জোরে সোরে এই ক্যাম্পেইনটা করা উচিত। আদারওয়াইজ আমরা অন্যান্য বছর যেভাবে এই বর্জ্যগুলো কোরবানির পশুর বর্জ্য অপসারণে তাদেরকে তৎপর দেখেছি, এবার কিন্তু সেই তৎপরতাটা একেবারেই নাই। আমরা বাংলাদেশ টেলিভিশনে দেখছি কিছু পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং হচ্ছে মানুষকে সচেতন করার জন্য, টেলিভিশনগুলো কিছু করছে, গণমাধ্যম নিজের উদ্যোগে কিছু করছে। হয়তো আপনি যেটা বললেন আগামী কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই এই এই জায়গার একটা সমন্বয় আমরা দেখতে পাই। একটু অন্য বিষয়ে মোল্লা আমজাদের কাছে আসতে যাচ্ছিলাম, যে মোল্লা আমজাদ, বেশ কিছু দেশে আমরা দেখলাম, সাউথ ইস্ট এশিয়ান কিছু দেশে, পশ্চিমা কিছু দেশে বলা হচ্ছে যে পরিবেশসম্মত এনার্জি বা শক্তি ব্যবহার, সেটা সূর্য থেকে হতে পারে, অন্যান্য উইন্ড থেকে হতে পারে। বাংলাদেশে কি এর পসিবিলিটি আছে আগামী দিনগুলোতে? আমরা তো বাংলাদেশে তো এর পসিবিলিটি আছে, বাংলাদেশে আগাচ্ছে বিষয়টা, কিন্তু খুব স্লো। যেমন মানে টোটাল 21 সালের মধ্যে টোটাল যে বিদ্যুৎ উৎপাদন হবে তার 20% নবায়নযোগ্য উৎস থেকে আসার কথা ছিল, পরিকল্পনা ছিল, সেটা অ্যাচিভ করা যায়নি। কিন্তু ইতিমধ্যে চুক্তি হয়েছে প্রায় 2000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ করার জন্য গ্রিড টাই, কিন্তু এসেছে এখন পর্যন্ত 39 মেগাওয়াট। এটা আগাচ্ছে, কিন্তু এটা স্লো। তার কারণ হচ্ছে এটার জন্য যে স্পেশাল ইনসেনটিভ দিতে হয়, রিনিউয়েবল এনার্জি বা অল্টারনেটিভ এনার্জি, যেটা কামরুল ভাই বললেন যে টেকসই এনার্জি বা গ্রিন এনার্জি, মানে পরিবেশ সম্মত এনার্জিকে যদি আপনি প্রমোট করতে চান, তাহলে আপনাকে এখানে প্রমোশনাল ট্যারিফ দিতে হবে, সাবসিডি দিতে হবে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফিড ইন ট্যারিফ নামে পরিচিত। যদিও বিশ্বের অনেক দেশ ফিড ইন ট্যারিফ থেকে সরে আসছে। বাংলাদেশে সোলার হবে এটা পরীক্ষিত, উইন্ড নিয়ে কিছু কাজ হচ্ছে, উইন্ডও বাংলাদেশে হবে। যদিও বাংলাদেশের সিনিয়র বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে যে উইন্ড স্পিড, এখানে উইন্ড করা যাবে না, কিন্তু যারা তুলনামূলকভাবে মধ্যবয়সী এক্সপার্ট বা তরুণ এক্সপার্ট, তারা মনে করেন যে বাংলাদেশকে আপ টু 20,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উইন্ড থেকে করা সম্ভব। তো বাংলাদেশে সব সম্ভাবনাগুলো নিয়ে যাচাই করে দেখা হচ্ছে। তবে বিশ্বে মানে যেভাবে চেঞ্জ হচ্ছে, যেমন ইউরোপিয়ান অনেক দেশ মানে শিফট করছে, যেমন স্পেনে মানে তাদের যে পরিমাণ ইনস্টল ক্যাপাসিটি, রিনিউয়েবলের যে ইনস্টল ক্যাপাসিটি আছে, তাদের চাহিদার দ্বিগুণ। এখন রিনিউয়েবলকে দ্রুত প্রমোট করতে গেলে আমাদের মানে স্টোরেজ টেকনোলজির উপর ইনভেস্ট করতে হবে। এখন স্টোরেজ টেকনোলজি এখন পর্যন্ত অনেক ব্যয় সাপেক্ষ। তবে বাংলাদেশের জন্য আরেকটা সুবিধা আছে, যেখান থেকে বাংলাদেশ মানে নন ফসিল ফুয়েল এনার্জি বাস্কেট বাড়ানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে ক্রস বর্ডার ট্রেড। এটা নেপাল, ভুটান এবং ইন্ডিয়া থেকে জলবিদ্যুৎ আমদানি করার চেষ্টা করছে। কিন্তু জলবিদ্যুৎ নিয়ে আবার প্রশ্ন আছে যে বিগ ড্যাম করে জলবিদ্যুৎ করা, এটাও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, এটাও বলা হচ্ছে। এখন ওখানে মানে রান অন রিভার প্রজেক্ট কতগুলো আছে, কতগুলো ড্যাম করে আছে, এই বিষয়টা দেখার বিষয়। তবে এখান থেকেও আমাদের বাড়ানো যেতে পারে। তবে ওয়ার্ল্ডের যে, যেমন জার্মানি রিনিউয়েবল প্রমোট করছে, তাদের ভারতে তো সবচেয়ে বড় প্রকল্প সোলারের করা হলো। ভারতে বা মিডল ইস্টে যেটা হচ্ছে, তাদের তো প্রচুর অ্যাবান্ডেন্ট ল্যান্ড আছে, মানে মরুভূমিতে। সেইখানে মানে ফ্রি ল্যান্ড পাওয়ার জন্য ওখানে তুলনামূলকভাবে ট্যারিফ কমে আসছে। কিন্তু বাংলাদেশে তো অ্যাবান্ডেন্ট ল্যান্ড কম, কিন্তু বাংলাদেশ মানে রিসেন্ট টাইম একটা ভালো উদ্যোগ নিয়েছে ফিড ইন ট্যারিফ করার জন্য। রুফটপের ফিড ইন করেছে, নেট মিটারিং ট্যারিফ তৈরি করেছে, নেট মিটারিং, যেটাতে ইন্ডাস্ট্রিয়াল রুফটপে এখন সোলার হচ্ছে, এবং গভর্নমেন্ট আশা করছে যে আগামী 2 বছরের মধ্যে এখান থেকে 200 থেকে 250 মেগাওয়াট সোলার মানে গ্রিড টাইড হবে। এখানে কস্ট পড়ে, দেখা যাক আমরা ঠিক মতো সেই জায়গাটায় পৌঁছতে পারি কিনা। এবং আপনার আগের প্রশ্নে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। এখন এই যে মেডিকেল বর্জ্য ম্যানেজ করার কারণে স্ক্যান্ডিনেভিয়ান অনেক দেশ এখন এই এলাকা ভিত্তিক ইনসিনারেশন ফ্যাসিলিটিস ডেভেলপ করার চেষ্টা করছে, অটোমেটেড ইনসিনারেশন। তো আমাদের এখানেও মেডিকেল বর্জ্য সেন্ট্রালি কালেক্ট করে এগুলো ফেলা একটা রিস্ক। আমি যেমন আপনাকে ঢাকা মেডিকেল কলেজের একটা দেই, ওখানে বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে যারা মেডিকেল ওয়েস্ট গুলো ম্যানেজ করে, কিন্তু ওখানকার যারা মানে এই মেডিকেল ওয়েস্টের সাথে যারা জড়িত, তারা যেমন মানে একটা এই মানে চাদর, একটা বেডশিট
বা একটা বেড কাভার বা বালিশের কাভার, এগুলোতে একটা পেশেন্ট চলে আসার পর ওইটা মানে একটা সার্টেন টাইমের পর ফেলে দেওয়ার কথা, এটাকে এগুলো ফেলতে দেয় না, এগুলো বার্ন করে দেওয়ার কথা বা ম্যানেজ করার কথা, যারা বর্জ্য কালেক্ট করে তাদেরকে নিতে দেয় না, এগুলো নিয়ে যায়। ইভেন প্লাস্টিকের অনেক বর্জ্য ওখান থেকে নিয়ে এরা রিইউজ করার চেষ্টা করে, যারা এই কাজগুলো করছে তাদেরকে করতে দেয় না এবং ওখানকার ইউনিয়নের চাপে করতে পারে না। সো এই বর্জ্য যদি সেন্ট্রালি কালেক্ট করা নিয়ে যায়, এটা কিন্তু আবার এখান থেকে আবার সেগ্রিগেট করে করে অন্য জায়গায় বিক্রির ধান্দা হবে। মানে আমাদের 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 সব জায়গায় মানে অত্যন্ত দূষণের চিন্তা, মানে দূষিত চিন্তা। আমি যেহেতু অনেক আলোচনা হয়ে গেল, এখন আমরা দেখছি যেহেতু করোনা, মঞ্জুরুল হান্নান খান, শুধু তো একটি রোগ নয়, করোনা একটি বড় সমস্যা। আমাদের অর্থনীতিকে আটকে দিয়েছে, আমাদের গতি থামিয়ে দিয়েছে, আমাদের প্রবৃদ্ধি আজকে অনেক নিচে নেমে গেছে। তাই অর্থনীতিকে উদ্ধারের জন্য এখন আমাদেরকে পরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু সেখানেও বলা হচ্ছে একটা গ্রিন রিকভারি স্ট্র্যাটেজি। উন্নত দেশগুলোতে শুনতে পাচ্ছি এই ধরনের কথাবার্তা। আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের সরকার, আমাদের নীতি নির্ধারণী জায়গাগুলোতে এই রিকভারি কর্মকৌশল নিয়ে কি কিছু ভাবনা চিন্তা আছে? ধন্যবাদ। আপনি আমাদের আছে, আমরা যদি দেখেন বিশেষ করে কৃষি খাতে আমাদের কিন্তু বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যেন আমাদের 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে উৎপাদনের থেকে। কাজে কৃষি খাতে একটা ব্যাপক ত্রাস দেওয়ার কথা বলা হয়েছে এবং কৃষি খাতকে সামনে নিয়ে আসা হয়েছে। এবং বাংলাদেশ এখন পর্যন্ত আপনার কৃষি নির্ভর অর্থনীতি। আপনার যদি আমরা সঠিকভাবে খাদ্য উৎপাদন করতে না পারি, আমরা যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এটি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে দেশের মানুষের খাদ্য নিরাপত্তার কারণে। কাজেই সেইখানে প্রথম জোর দেওয়া হয়েছে যে কৃষির জন্য আমরা কিভাবে কৃষির উন্নয়নটা ধরে রাখতে পারি এবং প্রোডাক্টিভিটি আমরা আগের চেয়ে বাড়াতে পারি। এটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমরা মনে করি যে কৃষিজাত দ্রব্য যেগুলি আছে সারা পৃথিবীতে ডিমান্ড বাড়বে। আমি আপনাকে এটা বলতে পারি। এটার প্রসেসিং ইন্ডাস্ট্রির একটা ডিমান্ড বাংলাদেশে বাড়বে। কাজে আমরা যদি এই কৃষি লিঙ্কেজেস, কৃষি দ্রব্য উৎপাদন এবং তার মার্কেটিং প্রক্রিয়ায় যে ভ্যালু চেইনগুলি অ্যাড করা প্রয়োজন, সেইটা যেমন প্রসেসিং করা, তাকে প্রিজার্ভ করা, দেন তাকে এক্সপোর্ট করা, এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আমি মনে করি যে একটা বড় ধরনের, এবং আপনি মনে করছেন এইটাই একটা বড় রিকভারি প্ল্যান হবে? কমবে না, বরঞ্চ বাড়বে। আপনি দেখবেন যে এটা একটা বড় রিকভারি প্ল্যান মানে শুরু হয়েছে এবং আমি আশা করি যে এটা ভালো একটা বড় রিকভারি প্ল্যান বাংলাদেশ করতে পারবে এবং করে এখান থেকে তারা বেনিফিট নিতে পারবে। কামরুল ইসলাম চৌধুরী, শেষ কথা। আসলে মঞ্জুরুল হান্নান খান যে কথা বললেন যে রিকভারি প্ল্যান বাংলাদেশের হচ্ছে, কিন্তু গ্রিন রিকভারি প্ল্যান যেটা সেটা কিন্তু হচ্ছে এখন পর্যন্ত গ্রিন চিন্তা ভাবনাটাই আমাদের মানে মেইন স্ট্রিম হয়। অর্থাৎ মানে আমাদের যে সবুজ উন্নয়ন, অর্থাৎ রিকভারিটা যে আমরা পুনর্জাগরণ যেটা করব সেটা যেন সবুজ হয়, সেটা যেন টেকসই হয়, সেটা যেন পরিবেশ সম্মত হয়, সেই কাজটা আমাদের করতে হবে। যেমন আমরা এই যে রিনিউয়েবল এনার্জির দিকে, অল্টারনেটিভ এনার্জির দিকে যদি আমরা যেতে পারতাম, সেটা একটা রিকভারি প্ল্যানের মধ্যে যদি থাকতো তাহলে ভালো হতো। কিন্তু আমাদের ওই যে পুনর্জাগরণ যে বা রিকভারির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে এখন পর্যন্ত যে রিনিউয়েবল এনার্জির দিকে জোর দেওয়া হয় না। এখন পর্যন্ত যে কৃষি খাতে আরো কতটা আমরা পরিবেশ সম্মত কৃষি করতে পারি, সেই দিকে কিন্তু নজরটা না। নজরটা হচ্ছে উৎপাদনটা বাড়ানো, উৎপাদনটা টিকিয়ে রাখা, কিন্তু উৎপাদনটা যেন পরিবেশ সম্মত হয়, জলবায়ু সহিষ্ণু হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখনো ডেফিসিট আছে, চিন্তার দূর্ণতা আছে, চিন্তার অসচ্ছলতা আছে এবং সেখান থেকে বের হতে হবে। সেই জিনিসটা এখন পর্যন্ত সেটাকে আমাদের আসলে মেইন স্ট্রিম করতে হবে। ইউরোপে যেরকম গ্রিন রিকভারি প্ল্যান তারা করেছে, গ্রিন নিউ ডিল তারা করেছে, যেমন ইউরোপিয়ান পার্লামেন্ট পর্যন্ত সেটা অনুমোদন করেছে, তারা বাজেট পর্যন্ত অনুমোদন করে দিয়েছে। সেই রকম আমাদের এখানে বিশেষ করে জার্মানি, তারপরে এমনকি ইউকে পর্যন্ত সেদিকে ধাবিত হচ্ছে। আমাদের এখন পর্যন্ত সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা রয়েছি, এখানে আমাদের এগিয়ে আসা দরকার। ধন্যবাদ আপনাদেরকে। যেটা আমরা বললাম যে করোনা ভাইরাস সংক্রমণের সাথে পরিবেশের সম্পর্কটা নিয়ে আসলে আরও ভাবনা চিন্তা প্রয়োজন।
বায়োফিজিক্যাল যেটা জীববৈচিত্র্যের থ্রেশহোল্ডটা অতিক্রম করলে কি হয়, কোভিড-19 বোধহয় আমাদের সেটা দেখিয়ে দিয়েছে। তো সেজন্য আগামী উন্নয়ন পরিকল্পনাগুলো, উন্নয়ন কার্যক্রমগুলো পরিবেশ বান্ধব কতটা করা যায় এবং যদি না করা হয় তাহলে দুর্যোগের মধ্যে যে পড়তে হবে সেই প্রমাণ তো আমরা দেখছি। মঞ্জুরুল হান্নান খান, কামরুল ইসলাম চৌধুরী, মোল্লা আমজাদ হোসেন, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।